আসসালামু আলাইকুম। আমি জিয়াসমিন সিদ্দিকা, মিলফিকের সাথে আছি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে। পাশাপাশি পাবলিক হেলথ নিউট্রিশনে পড়াশোনা করছি প্রাইভেট ইউনিভার্সিটিতে। বর্তমানে আমাদের পরিবারের বড় উদ্বেগ হয়ে দাঁড়িয়েছে শিশুর মোবাইল আসক্তি, যা আমাদের শিশুর মানসিক বিকাশ এবং শারীরিক বিকাশকে বাধাগ্রস্ত করে তুলছে এবং প্রতিনিয়ত আমরা নানা সমস্যার সম্মুখীন হচ্ছি। এই সম্পর্কিত সমস্যার কারণে উপদেশ দেওয়ার জন্য আজকে আমাদের স্টুডিওতে আছেন মিলভিকের মনোবিজ্ঞানী মোহাম্মদ সুজন স্যার। আমরা বর্তমানে লাইফ ওয়েভ হসপিটালে সুজন স্যারের চেম্বার থেকে কথা বলছি। স্যার, অনুগ্রহপূর্বক আপনার পরিচয়টা যদি বলতেন। আমার নাম সুজন, পেশায় আমি একজন মনোবিজ্ঞানী। আমি লাইফ ওয়েভ হসপিটাল, এটা ঢাকা উত্তরায় অবস্থিত, এখানে মনোবিজ্ঞানী হিসেবে আছি। পাশাপাশি মিলভিক বাংলাদেশ লিমিটেডে গত 4 বছর ধরে আছি। জি, ধন্যবাদ স্যার। জি, বর্তমানে আমরা স্যারের পরিচয়টা জানতে পারলাম এবং আমরা ক্রমাগতভাবে জানতে পারবো আসলে শিশুর মোবাইল আসক্তিটা কি এবং কত প্রকার বা লক্ষণগুলো কি হতে পারে। স্যার, অনুগ্রহপূর্বক আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি বলতেন মোবাইল আসক্তি বা অ্যাডিকশনটা কি। আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। বর্তমান সময়ের অনেকগুলো সমস্যা বিরাজমান আছে। তার মধ্যে যেই সমস্যাটা আমি বলবো, এটা যে শুধু আমাদের বাংলাদেশে তা না, এটা ইন্টারন্যাশনালি একটা প্রবলেম। তো এই প্রশ্নটা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আপনি প্রশ্ন করেছেন যে আসলে মোবাইল অ্যাডিকশনটা কি। মোবাইল অ্যাডিকশনটা হলো কর্নিক রিল্যাপসিং বিহেভিয়ার প্রবলেম। অর্থাৎ কর্নিক মানে হচ্ছে দীর্ঘমেয়াদী, রিল্যাপসিং মানে পুনরাবৃত্তিমূলক, আর বিহেভিয়ার প্রবলেম মানে হচ্ছে আচরণগত সমস্যা। তাহলে যদি বলি যে অ্যাডিকশন হলো দীর্ঘমেয়াদী, পুনরাবৃত্তিমূলক, আচরণগত একটি সমস্যা, যার ক্ষতিকর পরিণতি জানা সত্ত্বেও এটা ব্যবহার করার তীব্র আকাঙ্ক্ষা ও বাধ্যবাধকতা। সাধারণত মোবাইল অ্যাডিকশনের যে প্রোগ্রেশন, এটা হচ্ছে 4টা স্টেজ। প্রথম যে স্টেজ, সেটা হচ্ছে কিউরিসিটি, এক্সপেরিমেন্টাল অথবা রিক্রিয়েশনাল ইউজের মাধ্যমে শুরু হয়। এরপরেই যেই স্টেজ, সেটা হচ্ছে অকেশনালি। মানুষ অকেশনালি ইউজ করার পর আস্তে আস্তে রেগুলার ইউজার হয়ে যায়, এরপর একটা পর্যায়ে গিয়ে সে অ্যাডিকটিভ হয়ে যায়। তো এইভাবে ধাপে ধাপে মানুষ প্রথমে বিনোদনমূলক বা কৌতূহলবশত শুরু করে এবং একটা পর্যায়ে সে গিয়ে অ্যাডিকটিভ হয়ে যায়। জি, ধন্যবাদ। স্যার, অনুগ্রহপূর্বক আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি বলতেন মোবাইলের অতিরিক্ত ব্যবহার মানুষের কি পরিবর্তন বা জটিলতা বা সমস্যা তৈরি করতে পারে? মোবাইল অ্যাডিকশনের কারণে কি সমস্যা হয় না সেটা বলেন। মোবাইল অ্যাডিকশনের কারণে মানুষের একাধারে শারীরিক, মানসিক, সামাজিক, এমনকি আধ্যাত্মিক সমস্যা পর্যন্ত হচ্ছে। এখন আপনি যদি বলেন যে শারীরিক সমস্যাগুলো কি সমস্যা হচ্ছে, শারীরিক সমস্যার ক্ষেত্রে আমি বলবো যে মোবাইল অপব্যবহারের ফলে সর্বপ্রথম তার যেই জায়গাটায় পরিবর্তন বা সমস্যা তৈরি হয়, সেটা হচ্ছে তার চোখের সমস্যার পাশাপাশি আরেকটা শারীরিক সমস্যা হয়, সেটা হচ্ছে ঘুমের ব্যাঘাত ঘটার পাশাপাশি আরেকটা বড় জিনিসের পরিবর্তন হয়, যেই অংশটা আমাদের পুরো বডিটাকে পরিচালনা করে থাকে, যেটাকে আমরা বলি ব্রেইন। এই ব্রেইনের অস্বাভাবিক রকমের একটা পরিবর্তন ঘটে। শুধু কি এই শারীরিক সমস্যার মধ্যেই সীমাবদ্ধ না, এটার পাশাপাশি নানা রকমের মানসিক সমস্যা তৈরি হচ্ছে। এখন যদি প্রশ্ন করেন যে মানসিক সমস্যাগুলো কি কি, মানসিক সমস্যার মধ্যে সর্বপ্রথম যেটা বলবো, শিশুদের ক্ষেত্রে মনোযোগের একটা সমস্যা, তার মেজাজগত একটা পরিবর্তন আসে, তার প্রত্যক্ষণের প্রবলেম হয়, সব মিলায়ে তার আচরণ একেবারে ম্যাচাকার অবস্থা। শিশুর বিকাশের ক্ষেত্রে যদি বলি, তার শুধু ফিজিক্যাল ডেভেলপমেন্টটাই শুধু যে তার পিছিয়ে যাচ্ছে না, ফিজিক্যাল ডেভেলপমেন্টের পাশাপাশি তার মেন্টাল এবং সোশ্যাল ডেভেলপমেন্টও পিছিয়ে যাচ্ছে। আমরা দেখি আমাদের চেম্বারে অনেক শিশু আসে যে কার্টুনের মতো দৌড়াদৌড়ি করতেছে, টেবিলে আসছে, বসছে, কথা বলতে বলতে দেখি গ্রিলে উঠে গেছে, আবার কথা বলতেই দেখি যে লাফ মেরে সে টেবিলের উপরে উঠে বসছে। তো
এটা আসলে আমাদের প্রত্যাশিত না। তো এটা মেডিকেলের ভাষায় এটা হচ্ছে একটা ADHD রোগের সিমটম। কিন্তু যদি আমরা এটা খুব গভীরভাবে অ্যানালাইসিস করি যে এটা এরকম হলো কেন, তো এটার পিছনে অনেকগুলো তার কারণ থাকতে পারে। তার মধ্যে একটা কারণ হচ্ছে এই কার্টুন। মায়েরা কি করে, অনেক ব্যস্ত, বাচ্চাকে একটু ব্যস্ত রাখার জন্য হাতে মোবাইল ধরে দিচ্ছে। মায়েরা কি করতেছে, খাবার খাওয়ানো যাচ্ছে না, খুব সহজ পদ্ধতি, মোবাইলটা দিয়ে তাকে খাওয়াচ্ছে। তো মোবাইলটা দিয়ে খাওয়াচ্ছে, এরপর হচ্ছে বাসায় কোনো মেহমান এসছে, তো দেখা যাচ্ছে যে অনেক দুষ্টুমি করবে, দুষ্টুমি যাতে না করে এজন্য তাকে মোবাইলটা ধরে ব্যস্ত রাখতেছে। এতে করে কি হচ্ছে, সে কার্টুন দেখতেছে। তো আমাদের বাঙালি কালচারে যেই জিনিসগুলো হয় সেগুলো যদি দেখতো তাও হতো। তো কার্টুন দেখতে দেখতে একটা ছোট্ট শিশুর প্রথম যে 2টা বছর এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা বলি একটা শিশু জন্মগ্রহণ করার পরে 5 বৎসরের মধ্যে তার সব রকমের বিকাশ সম্পূর্ণ হয়ে যায়। তো এই সময়ে আমরা তাকে কি করতেছি, বিভিন্ন রকমের অনৈতিক কিছু দিয়ে, অশ্লীল কিছু দিয়ে, কিংবা অপ্রয়োজনীয়, যেটার কোনো অর্থ নেই, এমনি একটা ভিডিও হচ্ছে আমরা দেখাচ্ছি, সেটা দেখে দেখে তার আচরণগত নানা রকমের সমস্যা তৈরি হচ্ছে। এখন যদি আসি যে সোশ্যাল প্রবলেমগুলো কী কী, সোশ্যাল প্রবলেমের মধ্যে বড় একটা সমস্যা হচ্ছে আমরা বর্তমানে মোবাইলটাকে এত বেশি প্রায়োরিটি দিচ্ছি যে এইটাকে প্রায়োরিটি দিতে গিয়ে আমরা আপনজনদেরকে ভুলে যাচ্ছি, যার ফলে আমাদের সম্পর্কের বড় রকমের একটা জটিলতা তৈরি হচ্ছে। পাশাপাশি আমরা আমাদের শিশুকে কোয়ালিটি টাইম দিতে না পারায় তারাও বিকাশগত দিক থেকে অনেক পিছায় যাচ্ছে। সব শেষ হচ্ছে যে আধ্যাত্মিকতার চর্চা বা স্পিরিচুয়াল প্র্যাকটিস, যা আমরা বলছিলাম যে একাধারে শারীরিক, মানসিক, সামাজিক এবং আধ্যাত্মিক সমস্যা হয়। তো এই আধ্যাত্মিক সমস্যার মধ্যে আমরা যেটা দেখি, আমরা সাধারণত অধিকাংশ মানুষই ধর্মীয় চর্চার ক্ষেত্রে খুব বেশি সিরিয়াস না। তারপরও আমরা কি করতেছি, আমরা দিন শেষে যতটুকু এনার্জি পাই সবটুকু এনার্জি মোবাইলের পিছনে ব্যয় করতেছি। ফলে আমাদের পারফরমেন্স তো একেবারে খুব বাজে অবস্থা। আর ধর্মীয় কাজের দিক থেকেও আমরা কি করতে পিছিয়ে পড়তেছি, দিন দিন ধর্মীয় কার্যক্রমগুলো কমে আসতেছে। ধন্যবাদ স্যার, এত সুন্দরভাবে আমাদের দর্শকদের বুঝিয়ে বলার জন্য। স্যার, অনুগ্রহপূর্বক যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন কিভাবে মোবাইল অ্যাডিকশনের প্রতি মানুষ অগ্রসর হয়। মানুষের মোবাইল অ্যাডিকশনের প্রোগ্রেশনটা হচ্ছে 4টা স্টেজ। তার মধ্যে 1 নম্বরে যে স্টেজ সেটা হচ্ছে শুরু হয় হচ্ছে কিউরিসিটি, অথবা এক্সপেরিমেন্টাল, অথবা রিক্রিয়েশনাল ইউজের পরের স্টেপটা হচ্ছে কি অকেশনাল ইউজ। যখন সে আস্তে আস্তে ঘটনাচক্রে মাঝে মধ্যে মোবাইল ইউজ করা শুরু করলো, এর পরের ধাপে গিয়ে সে কী হয়ে গেল, আস্তে আস্তে সে রেগুলার ইউজার হয়ে গেল। রেগুলার ইউজার কিছুদিন কন্টিনিউ করার পরে দেখা যায় যে আস্তে আস্তে সে কী হয়ে যাচ্ছে, মোবাইলের প্রতি একেবারে অ্যাডিকটিভ হয়ে যাচ্ছে। আর এই মোবাইলের প্রতি যখন সে অ্যাডিকটিভ হয়ে যাচ্ছে তখন তার বিশেষ করে তার চেতনা শক্তি লোপ পাচ্ছে বা চেতনা শক্তি হারায় ফেলছে। এরপরে হচ্ছে তার বোধ শক্তি কমে যাচ্ছে এবং সব মিলে তার সিএনএসের উপরে বড় রকমের একটা প্রভাব ফেলছে। ধন্যবাদ স্যার, এত সুন্দরভাবে আমাদের দর্শকদের বুঝিয়ে বলার জন্য। আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম সিএনএস, এটা কিন্তু শিশুদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য বা ব্রেন ডেভেলপমেন্টের যে স্টেজগুলো সেটার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেখা যাচ্ছে সামাজিক বা পারিবারিকভাবে আমরা কিন্তু একটু সহযোগিতার মাধ্যমে শিশুদের এই প্রতিবন্ধকতা থেকে বের করে নিয়ে আসতে পারি। স্যার, মোবাইল আসক্তি কি শুধুমাত্র মোবাইলের কারণেই হতে পারে নাকি অন্য কোনো কারণও থাকতে পারে? অনুগ্রহপূর্বক যদি বলেন। এটাও একটা খুব সুন্দর প্রশ্ন করেছেন যে মোবাইল অ্যাডিকশনের পিছনে সবসময় যে মোবাইলটাই যথেষ্ট কারণ তা কিন্তু না। এটার পিছনে আরও অন্যান্য কারণ থাকতে পারে, যেমন শিশুর পারিবারিক পরিবেশ, শিশুর জীবন পদ্ধতি, এরপর হচ্ছে প্যারেন্টিং স্টাইল ইত্যাদি কারণেও শিশুর
মোবাইল অ্যাডিকশন তৈরি হতে পারে। জি, ধন্যবাদ। আমরা প্রত্যেকটা মানুষই চাই আমাদের সন্তান যেন আমাদের মতনই ভালো বৈশিষ্ট্যের অধিকারী হয়, কিন্তু সেক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে বাচ্চাদেরকে দীর্ঘক্ষণ মোবাইল দিয়ে কিন্তু বসিয়ে রাখছে, তাদেরকে কিন্তু আলাদাভাবে মানসিক বিকাশের জন্য, শারীরিক বিকাশের জন্য সেই সময়টা দিতে পারছি না। ফলে বাচ্চার জিনগত বৈশিষ্ট্যগত যে পরিবর্তন সেটাও কিন্তু ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে এবং আমরা অতিরিক্ত বেশি ভার্চুয়াল জগতের প্রতি নির্ভরশীল হয়ে যাচ্ছি। হ্যাঁ, বিজ্ঞান অবশ্যই আমাদের উন্নতির কারণ, তবে মোবাইলের যে আসক্তি, অতিমাত্রায় মোবাইলের যে ব্যবহার, এটা কিন্তু আমাদের শিশুর প্রত্যেকটা বিকাশের ধাপে ধাপে বিভিন্ন সমস্যার পরিলক্ষণ প্রকাশ করছে। স্যার, অনুগ্রহপূর্বক যদি বলতেন শিশুদের যে মানসিক বিকাশগত প্রবলেমগুলো হচ্ছে, এগুলো থেকে পরিত্রাণ আমরা কিভাবে পেতে পারি, বা এগুলোর থেকে কি কি সমস্যা আরো বেশি বাড়তে পারে বা হতে পারে, অনুগ্রহপূর্বক যদি বলতেন। এখানে বলবো যে আসলে এক্ষেত্রে আমরা যারা অভিভাবক অথবা আমরা যারা শিশুর শুভাকাঙ্ক্ষী বা আপনজন, অর্থাৎ শিশুর চারপাশে আমরা যারা থাকি, আমরা যেন আমাদের প্যারেন্টিং স্টাইলের ব্যাপারে সতর্ক থাকি। কারণ আমাদের প্যারেন্টিং স্টাইলের উপরে নির্ভর করতেছে শিশুর সুন্দর ভবিষ্যৎ, সে কেমন হবে, কি করবে। তো প্যারেন্টিং স্টাইলের ক্ষেত্রে আমরা অনেকেই একেবারে খুব উদাসীন। আমরা দেখতে পাই প্যারেন্টসদের ভিতরে যেই সমস্যাগুলো খুব বেশি মাত্রায় দেখা যায়, সর্বপ্রথম যেটা বলবো সেটা হলো অথরিটেরিয়ান প্যারেন্টিং স্টাইল। অথরিটেরিয়ান প্যারেন্টিং স্টাইলটা কি? অথরিটেরিয়ান প্যারেন্টিং স্টাইলের বাংলাটা হচ্ছে কর্তৃত্বপরায়ণ অভিভাবক কিংবা পিতামাতা বা গার্ডিয়ান। কর্তৃত্বপরায়ণ পিতামাতার আচরণ কেমন হয়ে থাকে? এরা মনে করে যে আমি যা বুঝি, আমি যা বলছি তাই ঠিক, এর বাইরে আর কোনো কিছু হতে পারে না। সন্তানের ইচ্ছা অনিচ্ছার কোনো মূল্যায়ন করে না, তার নিজের সমস্ত সিদ্ধান্ত সন্তানের উপরে চাপায় দেয়। এই জায়গাটায় আমাদের সতর্ক থাকতে হবে অথরিটেরিয়ান প্যারেন্টিং স্টাইল থেকে। 2 নম্বরে যেটা বলবো, নেগলেক্টিং প্যারেন্টিং স্টাইল। অনেক পিতামাতা থাকে কথায় কথায় শিশুদের তুচ্ছ তাচ্ছিল্য করে, ছোট করে কথা বলে, অপমান করে কথা বলে, যার ফলে একটা সময় গিয়ে ওই ছোট্ট শিশুটাই কি করে, ওই একই বকাটা আমাকে দিচ্ছে। একটা ছোট্ট শিশু যখন আমাকে হাত দিয়ে একটা গালে থাপ্পড় দিচ্ছে, আমি খুশি হচ্ছি, আমি আনন্দ পাচ্ছি, এটা অনেকের কাছে গিয়ে গল্প করতেছি, ভাইকে যে বলতেছে, ভাই দেখ দেখ তোর ছেলেটা না আমাকে একটা থাপ্পড় দিচ্ছে, খুব খুশি হচ্ছে। কিন্তু এই ছেলেটাই একটা সময় যখন বড় হয়ে যাচ্ছে, তখন গিয়ে যখন থাপ্পড় দিচ্ছে, তখন কিন্তু আর ভালো লাগতেছে না, তখন কিন্তু আমি তার প্রশংসা করতেছি না। এখন আমি কি বুঝতে পারতেছি কি না এই শিশুটা থাপ্পড় দেওয়াটা শিখলো কোথায়? আমি আমার নিজের অজান্তেই তাকে কি করলাম, রিওয়ার্ড দিলাম তাকে। আমরা জানি, সবাই আমরা জানি যে কি, যে রিওয়ার্ড সবসময়ই আচরণ কি করে, বৃদ্ধি করে। তো আমি রিওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে যদি আমি পজিটিভ কাজে না দিয়ে এটা নেগেটিভ কোনো কিছুতে দেই, তাহলে কি হলো, ওই যে তার অজান্তেই সে কি করলো, সে একটা অপ্রত্যাশিত মানে অসামাজিক একটা আচরণ সে শিখে ফেলল। তো আমি বলবো যে নেগলেক্টিং যে প্যারেন্টিং আছে, এই স্টাইলের ব্যাপারেও আমাদেরকে সতর্ক থাকতে হবে। 3 নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে ওভার প্রোটেক্টিভ প্যারেন্টিং স্টাইল। ওভার প্রোটেক্টিভ প্যারেন্টিং স্টাইলের ক্ষেত্রে পিতামাতারা যা করে, বা গার্ডিয়ান, অভিভাবক, শুভাকাঙ্ক্ষী, আমরা যাই বলি, আমরা শিশুর আশেপাশে যারা থাকি তারা যেটা করি, বিশেষ করে পিতামাতার ক্ষেত্রে, যে আমার সন্তান আমি থাকতে কষ্ট করবে, এটা হতেই পারে না, তাহলে আমি কেন? সকালবেলা ঘুম থেকে তাকে ডেকে নিচ্ছি, এরপরে তাকে খাওয়া দিচ্ছি, এরপর তাকে পড়াচ্ছি, এরপরে পড়ার পরে স্কুলে যাওয়ার জন্য ব্যাগটাও গোছায় দিচ্ছি, এরপরে আবার তাকে কি করতেছি, হাত ধরে স্কুলে নিয়ে যাচ্ছি। কিন্তু আমরা কি জানি যে তার বয়স উপযোগী যে আচরণগুলো করার কথা, এগুলো তাকে দিয়েই করানোর দরকার। কারণ আজকে যদি আমি তাকে ছোট ছোট দায়িত্বগুলো না দেই, তাহলে একটা সময় গিয়ে যদি হঠাৎ করে আমি অনেক বড় একটা দায়িত্ব দেই, সে কি নিতে পারবে? 5 বছরের একটা ছোট্ট শিশু, সে তো তার জুতাটা নিজেই পরতে পারে, জুতার
ফিতাটা তো সে নিজেই বাঁধতে পারে, সেখানে কেন আমি তাকে বেঁধে দিচ্ছি? তাকে যদি আমি বলি যে বাবা তুমি নিজেই ফিতাটা বাঁধো, তাকে যদি আমি শিখাই দেই, তাহলে সে কী হলো? অন্যের উপর নির্ভরশীল হলো না। তো এই যে অন্যের উপরে যাতে নির্ভরশীল না হয় এবং তার আত্মবিশ্বাসটা যাতে বাড়ে এবং তার ভিতরে যাতে লিডারশিপ কোয়ালিটিগুলো ডেভেলপ হয়, এজন্য আমাদেরকে ওভার প্রোটেক্টিভ প্যারেন্টিংয়ের ব্যাপারেও সতর্ক থাকতে হবে। 4 নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে ইনকনসিস্টেন্সি বিহেভিয়ার। ইনকনসিস্টেন্সি বিহেভিয়ারটা কি? এটা হচ্ছে অসামঞ্জস্যপূর্ণ একটা আচরণ। অসামঞ্জস্যপূর্ণ আচরণ বলতে আমরা কি বলছি? হ্যাঁ এবং না, এই দুটার মধ্যে মিল না থাকা। আমরা অনেক সময়ই অনেক ক্ষেত্রে আমার নিজের স্বার্থে শিশুকে হ্যাঁ বলছি, অথবা আমি না বুঝেই তাকে হ্যাঁ বলছি, কিন্তু একটু পরে আবার না বলছি। কেমন? একটা ছোট্ট শিশু, সে কী করতেছে? পড়তে বসতেছে না। বাবা গিয়ে বলল, বাবা তুমি যদি পড়তে বসো আমি তোমাকে একটা চিপস খাওয়াবো। আমি কি করলাম? তাকে চিপসটা দিয়ে দিলাম। অথবা বাবা তুমি যদি পড়তে বসো তাহলে পড়া শেষ হলে আমি তোমাকে এই ফোনটা 1 ঘন্টা ইউজ করার জন্য দিব। তখন অনেক সময় তারা এই সময়টাও কিন্তু মেনশন করে না, যে তুমি যদি এই পড়াটুকু পড়ো তাহলে তোমাকে আমি এই ফোনটা দিয়ে দেব। তো তখন কি করে? সে বলে ফেলে যে ঠিক আছে তুমি আমাকে আগে মোবাইলটা দাও, তাহলে আমি পড়তে বসবো। তখন কি করতেছে? তাকে মোবাইলটা দিয়ে দিচ্ছে, যে ঠিক আছে তুমি কিছুক্ষণ মোবাইল চালাও, এরপরে তুমি পড়তে বসো। তো সে কী করতেছে? মোবাইলের স্ক্রলিং করতেই আছে এবং সেটা ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে। তো আসলে উদ্দেশ্য ছিল হচ্ছে তাকে পড়ালেখাটা করানোর জন্য ফোনটা দেওয়া, কিন্তু এই ফোনটা দেওয়ার কথা ছিল কখন? পড়ালেখা শেষ করার পরে। কিন্তু আমি রিওয়ার্ডটা দিয়ে দিলাম কি? পড়ালেখা করার আগেই। এবং সেই টাইমের ব্যাপারে আমরা একটা টাইম ফ্রেম কিন্তু তৈরি করলাম না। আবার অনেক সময় দেখা যায় রিওয়ার্ডের ক্ষেত্রে বা ইনকনসিস্টেন্সি বিহেভিয়ারের ক্ষেত্রে যে সে বলল, বাবা তুমি যদি এটা করো, এবার তুমি যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করো, তাহলে আমি তোমাকে একটা মোবাইল ফোন কিনে দেব। আসলে এই যে মোবাইল ফোনটা যে দিয়ে দিচ্ছি, তার বয়স কত? সে তার জন্য মোবাইলটা আসলে প্রয়োজন কি না, বা এটা তার ভালো কাজে আসবে নাকি খারাপ মানে অশ্লীল কাজে, বা এটার মানে ইউজ করবে নাকি মিসইউজ করবে নাকি অ্যাবিউজ করবে, সে ব্যাপারে তো আমরা কিন্তু মানে ওইভাবে কিন্তু বিচার বিশ্লেষণ করলাম না। রিওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে যেটা মাথায় রাখতে হবে, শিশুর বয়স এবং শিশু যেই কাজটা করলো সেই কাজটা কোন লেভেলের বা কী পরিমাণ, সেটা এবং আপনার সামর্থ্যের উপরে ভিত্তি করে তাকে রিওয়ার্ড দেবেন। রিওয়ার্ড মানে হচ্ছে পুরস্কার। পুরস্কার বিভিন্ন রকমের হতে পারে, সেটা একটা ধন্যবাদও হতে পারে, একটা চকলেটও হতে পারে, একটা কলমও হতে পারে। আমি আমার অভিজ্ঞতায় যেটা দেখি, অনেক প্যারেন্টসরা যেটা করে, ছোট ছোট শিশুদের বা ছোট ছোট ছেলে মেয়েদের ছোট ছোট কাজে অনেক বড় বড় উপহার দিয়ে দিচ্ছে। কিন্তু এগুলো তো দেওয়ার একটা সময় আছে। একটা মোবাইল আমরা কখন দেব? আমরা যখন দেখব যে ওই ছেলে বা ওই মেয়েটা সে কোনো একটা ভার্সিটিতে অ্যাডমিশন হয়ে গেছে, এরপর ইন্টার পাস করার পরেও না, একদম যখন ভার্সিটিতে অ্যাডমিশন হবে এরপরে কি। কিন্তু সেটা আমরা দিয়ে দিচ্ছি কখন? যখন তার বয়স 5 বছর, 10 বছর, 15 বছরের মধ্যেই আমরা এগুলো দিয়ে দিচ্ছি, যেটার একটা নেগেটিভ কি বলবো, যে তার যে একটা নেতিবাচক প্রভাব, এটা তার উপরে কিন্তু পড়ে যাচ্ছে। তো আমরা ছিলাম হচ্ছে ইনকনসিস্টেন্স বিহেভিয়ার, যে অসামঞ্জস্যপূর্ণ আচরণ, হ্যাঁ এবং নার মধ্যে মিল না থাকা। তো দেখা যাচ্ছে কয়েকদিন আগেই বা 2 দিন আগেই সে কী করলো? ছোট্ট শিশুটাকে মোবাইল ফোন দিল তার পড়ালেখা করার জন্য। আবার 1 সপ্তাহ পরে যখন পড়তে বসতেছে না, তখন যখন মা তাকে জিজ্ঞেস করতেছে, বাবা তুমি পড়তেছো না কেন? মা আমি পড়তে বসবো, তুমি যদি আমাকে ফোনটা দাও। তখন আপনি তাকে অনেক জ্ঞানী ভারী কথা বলতেছেন, যে বাবা মোবাইল ব্যবহার করা যায় না, মোবাইল ব্যবহার করলে অনেক ক্ষতি হয়, এই সেই নানা রকমের জ্ঞানী কথা বলতেছেন। এই যে আপনি জ্ঞানী কথাটা যে তাকে বলছেন, এই জ্ঞানী কথাটা বোঝার মতো জ্ঞানটা তো তার ভেতরে থাকতে হবে। তো আমরা যেটা দিব সেটা যেন আমরা আগে থেকেই ভেবে
দেই, মানে ভেবেচিন্তেই দেই যেটা দিব কি না। দেওয়ার পরে জানেন যাতে না বলতে না হয়, আর না বললে যেন সেটা হ্যাঁ না বলা হয়। অনেক সময় দেখা যায় যে বাবা না বলতেছে, বাবা দিচ্ছে না ঠিকই কিন্তু মা দিয়ে দিচ্ছে, মা বাবা দিচ্ছে না, একটু জেদ করতেছে, কান্নাকাটি করতেছে, নানা এসছে অথবা নানি এসছে অথবা দাদু এসছে, কী হয়েছে নাতি, যে দাদু আমাকে ফোন দিচ্ছে না, দাদুর ফোনটা তাকে দিয়ে দিচ্ছে। তাহলে আসলে কি এটা সামঞ্জস্যপূর্ণ আচরণ হলো না? এটা এখানে একটা চেইন অফ কমান্ড মেনটেন করতে হবে ফ্যামিলির ভিতরে, যে আমরা শিশুটাকে যা দিব এবং যেটা হ্যাঁ বলবো, যেটা না বলবো, সেটা যেন আমরা পারিবারিকভাবে সবাই কি জেনে বুঝেই তাকে দিই। তো আমরা এ পর্যন্ত আলোচনা করলাম হচ্ছে প্রথমে আলোচনা করলাম অথরিটেরিয়ান প্যারেন্টিং স্টাইল, এরপর আলোচনা করলাম হচ্ছে ওভার প্রোটেক্টিভ প্যারেন্টিং স্টাইল, নেগলেক্টিভ প্যারেন্টিং স্টাইল, এরপর আলোচনা করলাম ইনকনসিস্টেন্সি বিহেভিয়ার। এখন আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে রিওয়ার্ড এবং পানিশমেন্ট। রিওয়ার্ড মোটামুটি আমি তো বলেই ফেললাম যে আপনার যে প্রত্যাশিত আচরণ সেটার ক্ষেত্রে আপনি রিওয়ার্ড দিবেন এবং অপ্রত্যাশিত আচরণের ক্ষেত্রে আপনি পানিশমেন্ট দিবেন। পানিশমেন্ট মানে কি লাঠিচার্জ? না, পানিশমেন্ট মানে কিন্তু সবসময় লাঠিচার্জ না। পানিশমেন্ট মানে হচ্ছে শিশুকে তার কোনো একটা সুবিধার থেকে বঞ্চিত করা, এবং বঞ্চিত করার ক্ষেত্রে ছোট ছোট পানিশমেন্ট দিয়ে শুরু করতে হবে, এবং প্রত্যেকটা পানিশমেন্ট দেওয়ার ক্ষেত্রে আগে থেকেই তাকে একটা ক্লিয়ার কনসেপ্ট দিতে হবে, বাবা তুমি এই কাজটা করছো, এটা করার ক্ষেত্রে আমার মোটেও পছন্দ হয়নি, বা তারও আগে তাকে একে একে 2বার 3বার তাকে সতর্ক করতে হবে। প্রথমত তাকে মৌখিকভাবে সতর্ক করতে হবে, এরপর হচ্ছে তাকে একটু কঠোর ভাষায় সতর্ক করতে হবে, এরপর পারিবারিকভাবে একটা মিটিংয়ের ব্যবস্থা করতে হবে, এরপরে গিয়ে আপনি কিন্তু তখন পানিশমেন্ট দিবেন। পানিশমেন্টের ক্ষেত্রে আমরা তাকে যে কোনো একটা সুবিধার থেকে বঞ্চিত করব, এবং এটার ক্ষেত্রে আমরা ফিজিক্যাল টর্চার করব না, ইমোশনাল টর্চার করব না, এই দিকগুলো থেকে এই বিষয়গুলোর ব্যাপারে আমরা খুব সতর্ক থাকব। তো প্যারেন্টিং স্টাইলের ব্যাপারে আপাতত আজকে এতটুকু। ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে এটা নিয়ে যদি সম্ভব হয় আরও বিস্তারিত আলোচনা করব।